আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা একটা গান শুনেছিলাম ছোটবেলায়, হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে। বাংলাদেশ অথবা বাংলাদেশের যারা আছেন লোকজন, তারা এগিয়ে যাক রাষ্ট্র হিসাবে, একজন ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে। কিন্তু আমরা কি একটা কারণ দেখাতে পারবো যে এই কারণে বাংলাদেশ এগিয়ে যাবে? এগিয়ে যাওয়ার জন্য যেমন স্কুল কলেজে আপনাকে কি করতে হয়েছে, অন্য ছাত্রর সাথে প্রতিযোগিতা করতে হয়েছে, ভালো রেজাল্ট করতে হয়েছে, অঙ্কে ভালো হতে হয়েছে, সাহিত্যে ভালো হতে হয়েছে, তারপরে বক্তৃতা বিবৃতিতে ভালো হতে হয়েছে, আপনি লেখালেখিতে ভালো হতে হয়েছে। এখন আপনি সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে গেছেন। তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাই, রাজনীতিতে কি দেখতে পাই, তারেক রহমানের সামনের গাড়ি পিছনে দেখতে পাই যে রাজনীতি তো দৌড়াদৌড়ি করছে, রাস্তা করে দিচ্ছে, সালাম দিচ্ছে। তারেক রহমান সেটা এনজয় করছে। তারেক রহমান 17 বছর লন্ডনে ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি তার মতো করে চেষ্টা করেছেন। ডিপ স্টেটের প্রত্যক্ষ সহযোগিতায়, ইউনুসের সহযোগিতায়, অথবা ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি বাংলাদেশে এসেছেন অনেক অনেক দিন পরে, এবং এসে বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। কিন্তু তিনি একটা কথা বলেছিলেন, দেশে আসাটা তার একার উপর ডিপেন্ড করছে না। তাহলে কাদের উপর ডিপেন্ড করছে? তার একটা কার্যকর কারণ কি বলা যাবে যে এই কারণে বাংলাদেশ এগিয়ে যাবে? ইউনুস ছিল, বেশি দিন থাকতে পারেনি, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ইউনুসের মধ্যে নানা রকমের ভুলভ্রান্তি খুঁজে বেড়াচ্ছি। আমরা হাসিনার মধ্যে 17 বছর নানা রকম ভুলভ্রান্তি খুঁজেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাকে দেশ ছাড়া করেছি। তারেক রহমানকে আমরা 11 সরকারের সময়, সামরিক সরকারের সময় 2001 থেকে 2006-তে যেভাবে শাসন করেছিলেন, তার নানা ভুলভ্রান্তি বের করেছি, খাম্বা মাম্বা 10% নানা কিছু ধরে তাকে আমরা সমালোচিত করেছি, তাকে আমরা 11 সরকারের মধ্য দিয়ে মুসলেখা তুসলেখা দিয়ে দেশ ছাড়া করেছিলাম। এখন তিনি আবার বাংলাদেশে জনগণের নয়নের মণি হয়ে বাংলাদেশে আসছেন। ইউনুস তার সাথে লন্ডনে গিয়ে মিটিং করেছেন, এবং ইউনুসের সময় নানা রকম যে আন্দোলন হয়েছিল, সেগুলো যে পলিটিক্যালি ব্যাকড, সেগুলো আমরা এখন দেখতে পাই। কেননা এখন গত 3 মাসে কোথাও কোনো রকমের আন্দোলন দেখতে পাই না। তাহলে একটা কার্যকর কারণ কি বলা যাবে যে এই কারণে যে পরিশ্রম করছে বাংলাদেশ চেষ্টা করছে, বাংলাদেশে মেধার বিকাশ হচ্ছে, বাংলাদেশে মেধার চেষ্টা করছে, বাংলাদেশ সারা পৃথিবীর নানা দেশের সাথে কি করছে, ফরেন যে রিলেশনশিপ, সেগুলো বিল্ড আপ করার চেষ্টা করছে। তাহলে কী কারণে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা কার্যকর কারণে এগিয়ে যাবে? কেন বাংলাদেশ এগিয়ে যাবে? রাজনীতিতে আমরা দেখতে পাই বিরুদ্ধ মত নাই। এখন আছে হচ্ছে সার্জিসরা, হাসনাতরা, তাদের মধ্য দিয়ে এনসিপি আছে। তারা সত্যিকার অর্থে বলতে গেলে বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা তারা অর্জন করেনি, একটা চাকরির জন্য তারা চেষ্টা করেছিল। এখন তারাই বাংলাদেশে আইন প্রণেতা হয়ে গেছে। তারেক রহমান এইচএসসি পাশ করেছে, বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হয়েছিল, কিন্তু পড়াশোনাতে তেমন করে তিনি উন্নতি করতে পারেননি। সুতরাং এই যে আমাদের এখনকার যে সমাজ সংস্কৃতি, যেখানে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন আমরা কম করে গ্র্যাজুয়েট গুণে পাওয়া যায়, যেহেতু বাংলাদেশের শিক্ষাটা এখন প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে, বিকজ স্কুল কলেজ বেড়েছে, পাশ করাটা সহজ হয়ে গেছে, জিপিএ 5 এখন সবাই পায়। আমরা আমাদের সময়ের কথা বলছি না, যখন আমরা ছিলাম তখন আমাদেরকে লেটার মার্কস পেয়ে পাশ করতে হয়েছে, তখন আমাদের সময় স্ট্যান্ড ছিল, স্টার মার্কস ছিল। সুতরাং আমাদের সময়ের সাথে বর্তমান সময়ের ডিফারেন্স অনেক কিছু আছে। এখন জিপিএ 5, এখন ঘরে ঘরে সবাই সব মোটামুটি শিক্ষিত। এই অবস্থায় আমাদের সরকারের আমরা দেখতে পাই যে মোটামুটি 80 জনের মতো লোক স্বশিক্ষিত, যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের যেই ব্যান ডায়াগ্রামটা আছে, তার মধ্যে 80 জন লোক হচ্ছে স্বশিক্ষিত, পড়াশোনা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না। এখন তারা আমাদের মন্ত্রী এমপি হয়ে বসে গেছে। এই অবস্থায় বাংলাদেশ কেন ভালো করবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাক্সের যে বার্ডেনটা, সেটা দিন দিন বাড়তেছে। ব্যবসায়ীরা বলতেছে যে এই দেশে ব্যবসা বাণিজ্য করাটা আমরা যেন পাপ করেছি। এনবিআর এর চেয়ারম্যান নানা জায়গাতে সে কি করছে, অসাধু
ব্যবসায়ীদেরকে রাস্তাঘাটের বন্দোবস্ত দিচ্ছে, তাদের কোনো লাইসেন্স নাই, ট্রেড করার কোনো রকমের বৈধ কোনো কাগজপত্র নাই, সেই অবৈধ উপায়ে আমরা তাদেরকে প্রমোট করছি। কিন্তু যারা বৈধ উপায়ে কাজ করছে তাদের উপর আমরা ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, তাদেরকে নানা রকমের মামলা দিচ্ছি, জেল জরিমানা দিচ্ছি। যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা মার্জিত, যারা ত্যাগী, তাদেরকে আমরা মূল্যায়ন করছি না। আমরা গাড়ির সামনে পিছিয়ে যারা দৌড়াদৌড়ি করছে তাদেরকে মূল্যায়ন করছি। তাহলে আমরা ছোটোবেলায় শিখে একরকম, বড় হয়ে আমরা পাই হচ্ছে আরেক রকম। আপনি সারা জীবন পড়ে আসলেন একরকম, আপনি যখন দেখবেন যে পরীক্ষা মূল্যায়ন করতে যাবেন তখন দেখবেন যে চোর ডাকাত বদমাশরা মূল্যায়ন করতে গিয়ে বসে আছে। তাইলে লোকজন কেন শিক্ষিত হতে যাবে, কেন লোকজন পড়তে যাবে, কেন লোকজন চোর ডাকাত বদমাশ না হয়ে অন্য কিছু হতে যাবে? তাহলে বাংলাদেশ কেন এগিয়ে যাবে? আমরা এটা নিয়ে প্রশ্ন করেছিলাম। এখন আপনারা কি একটা কারণ দেখানো যাবে? আলিবাবা 40 চোরেরা যে 40 চোর, কিন্তু 40 চোররা আবার সবাই যদি চোর হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে? আইএমএ জাহিলিয়াতের মতো কিছু একটা হয়ে যাবে। সেখানে বিদেশ থেকে কোনো লোক আসবে না, সভ্য কোনো লোক থাকবে না, রাস্তাঘাটে লাশ পড়তে থাকবে একের পর এক। সেটা হয়ে যাবে সমাজ, হবে না, সেটা হয়ে যাবে জঙ্গল। জঙ্গল কান্ট্রি, জঙ্গল রুল। বাংলাদেশে জঙ্গল কান্ট্রি, জঙ্গল রুল, ঠিক আছে, জঙ্গলের মতোই চলছে। সভ্যতার বিকাশ হয়নি। সভ্যতার বিকাশ হওয়ার পথে কি আমরা আছি? পথেও আমরা নাই। তাই সেজন্য ইউনূস একটা সংস্কারের আলাপ আলোচনা দিয়েছিল, চেষ্টা করেছিল, গণভোটের আয়োজন করেছিল, বিচার বিভাগকে পৃথক করার কথা বলেছিল, সেজন্য পৃথক সচিবালয় করেছিল। কিন্তু তারেক সরকার এসে সেটাকে বাতিল করেছে। বিচার বিভাগে যে সচিবালয় করেছে সেখানকার কর্মকর্তা কর্মচারীদেরকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে, সুতরাং ওই জিনিসটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। র্যাবকে বিলুপ্ত করার কথা ছিল, অথবা যারা গুম খুনের সাথে জড়িত ছিল, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কথা ছিল, পুলিশ সংস্কার করার কথা ছিল, র্যাবকে বিলুপ্ত করার কথা বলেছিল। কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে ইউনূস সরকার র্যাবকে আরও আইনের আওতায় এনে বিলুপ্ত করার কথা ছিল, কিন্তু তারেক সরকার সেটাকে আরও বর্ধিত করতে 200 গাড়ি নতুন কিনছে, তাদের সক্ষমতা বাড়াচ্ছে। সলিমপুর জঙ্গল যেখানে আছে সেখানে একটা পৃথক একটা প্রশিক্ষণ একাডেমি করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা তোলাক্তবাসের মতো 4 হাত এগিয়ে যাওয়ার চেষ্টা করি 71-এ, 90-তে, 2024-এ, কিন্তু পরবর্তীতে আমরা 10 হাত নিচে নেমে যাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, পরবর্তীতে ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছে। এভাবেই আমাদের সমাজটা চলছে। তাহলে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে? আপনি কীভাবে এগিয়ে যাবেন? বাংলাদেশ আমার ভাই তোমার ভাই দিয়ে আগাবে। আর আপনাকে আগাতে হলে চোর ডাকাত বদমাশ তাদের অংশী হতে হবে। সভ্য কোনো কিছু বাংলাদেশে চলে না। তারেক রহমান তার সাথে যাদেরকে নিয়ে আসছেন তাদের কাছে এখন দেশে যারা সংগ্রাম করেছে 17 বছর ধরে, বিএনপি বা তার সমবর্তীয়, তারা সবাই অবহেলিত। তাহলে যারা পলাতক, যারা অপরাধী, নানা মামলায় হামলায় যারা 17 বছর দেশের বাইরে রাজার হালে জীবনযাপন করেছে, জেল জুলুমের শিকার হয়নি, তারা এখন বাংলাদেশে আবার রাজা। তাহলে শেখ হাসিনার সাথে যারা পালিয়ে গিয়েছে তারাও একই রকম করে পুরনো সংস্কৃতির মধ্য দিয়ে তারাও ফিরে এসে একই রকম করে তারাও দেশের রাজতন্ত্রের মধ্যে বসে যাবে। যারা দেশের মধ্যে এখন দৌড়ঝাঁপ করছে, নানা রকমের আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে নানা রকমের স্লোগান দিচ্ছে, তারা আবার সেই একই রকম করে বঞ্চিত হবে, একই রকম করে শোষণের শিকার হবে, বঞ্চনার শিকার হবে। এখন তো মারপিটের শিকার হচ্ছে। যেমন বিএনপির সময় যেমন ধান ক্ষেত, পাট ক্ষেত, নানা জায়গাতে রিক্সা টিক্সা চালায় যারা জীবনযাপন করেছে, এলাকা পরিবর্তন করে জীবনযাপন করেছে, এখন আওয়ামী লীগের লোকজন হয়তো বা নানা জায়গাতে গিয়ে রাজমিস্ত্রি তাজমিস্ত্রিতে কাজ করতেছে, কিন্তু তারা আবার দেশে ফিরে এসে কী হয়ে যাবে? রাজার হালে তারা জীবনযাপন করবে, মন্ত্রী এমপি হয়ে যাবে, তারা দলের নেতৃস্থানীয় হয়ে যাবে। তাহলে একটা কার্যকর কারণ কি বলা যাবে? এই কারণে বাংলাদেশ এগিয়ে যাবে। এই কারণে যারা সত্য সুন্দরের সাথে আছে, শিক্ষার সাথে আছে, ভব্যতা সভ্যতার সাথে আছে, তারা টিকে থাকবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি ট্যাক্সের আওতায় আসবেন, আপনাকে মামলা দেওয়া হবে, অথচ যারা ব্যাংক লুটপাট করে তারা দেদারসে নতুন একটা ব্যাংকের মালিক হবে, তারা আপনার বেতন দিবে না, তারা রক্ত চুষে খাবে, নতুন নতুন আবার লোন পাবে, 1000 কোটি টাকা মেরে দিয়ে এখন তারা 1-2 কোটি টাকার ভাগ দিয়ে নতুন করে আবার তারা সেই ভাগের অংশ পাবে। আমরা দেখেছিলাম আমাদের পাওয়ার সেক্টরে ক্যাপাসিটি চার্জের নামে
লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা সরকারের সময় মেরে তেড়ে দেওয়া হয়েছে। এখন তারেক সরকার সেটা বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আবার তারা চালু করেছে। এখানে ভাগটা যেমন ব্যবসায়ীরা পাবে, ক্যাপাসিটি চার্জের মালিকরা পাবে, ঠিক তেমনি রাজনৈতিক নেতৃত্বও পাবে। হাসিনা যে কাজ করেছে, যোগ সাজসে লুটপাট করেছে, এখন তারেক সরকারও তার ব্যতিক্রম কিছু না, লুটপাট করার অংশী হচ্ছে। আমরা আদানির কথা জানি, আদানি বিদ্যুতের কথা জানি, সেটা কি বাদ হয়েছে? বাদ তো হয়নি। তার মানে ভাগ যোগ করে সবাই চলছে। ওরিয়ন গ্রুপ, অ্যাসালং গ্রুপ, নানা গ্রুপের সাথে, সামিট গ্রুপের সাথে লেনদেন হচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে। তার একটা কারণ কি বলে যাবে, আপনি যদি চোর ডাকাত বদমাশ না হয়ে অন্য কিছু যদি আপনি হন, আপনি সমাজে আগাতে পারবেন না। আপনি সমাজে আগাতে হলে আপনাকে চোর ডাকাত বদমাশ হতে হবে, আমার ভাই তোমার ভাই বলে গাড়ির সামনে পিছনে লাইন দিতে হবে, আলিবাবা 40 চোরের নজরে আসতে হবে, অন্য কোনো উপায় নেই। আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।